ভাই শেষ পর্যন্ত এই পিঁপড়াগুলো যেখানে বাস করে সেই জায়গাটির ভেতরে কেমন এবং কত বড় যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবং এটা কোন রেস্টুরেন্ট যেখানে পিৎজা অর্ডার করলে বার্গার এবং বার্গার অর্ডার করলে অন্য কিছু আসে, এবং বিশ্বের এমন সব প্রাণী যা তোমার কল্পনার চেয়েও ছোট, এবং এটা কোন গাছ যা চলতে পারে, এবং শেষ পর্যন্ত এই লোকেরা কেন নোংরা কাদায় নেমে গোসল করছে, এবং কি হতো যদি তুমি জন্মই না নিতে, এবং সিনেমার এমন কিছু ভুল যা তুমি কখনোই ধরতে পারবে না, কিন্তু আজ আমি আপনাদের ধরিয়ে দেব ভুলগুলো। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। এই প্রাণীটি প্রাণী নয় বরং এলিয়েন, কিন্তু কিভাবে চলো বলি। ওয়েল, এটি একটি প্লাটিপাস, বিশ্বের সবচেয়ে ইউনিক এবং অদ্ভুত প্রাণীদের মধ্যে একটি, কারণ এর কাছে আছে হাঁসের মতো ঠোঁট, ভিভারের মতো লেজ এবং ওটারের মতো পা। প্রথমবার যখন বিজ্ঞানীরা এটি দেখেছিলেন তখন তাদের মনে হয়েছিল যে কেউ বিভিন্ন প্রাণী সেলাই করে এটি বানিয়েছে, কিন্তু তারা জানতো না যে এই পৃথিবীতে এমনও কিছু প্রাণী আছে যা ডিম পারে। কিন্তু এটি একটি ম্যামল, কারণ নিজের বাচ্চাদের দুধ খাওয়ায় এরা, কিন্তু এদের কোনো নিপল নেই, বরং নিজের শরীর থেকে ঘামের মতো বের হওয়া নির্গত জিনিসগুলোই হলো দুধ, এবং এর বাচ্চারা এগুলো চেটে চেটে পান করে, এবং ঠোঁট রাবারের মতো নরম হয় যাতে ইলেকট্রো রিসেপ্টর থাকে, যা দিয়ে এটি চোখ, নাক এবং কান সব বন্ধ করে দিয়ে পানিতে শিকার করে। এবং এটি শিকার তো করে কিন্তু খেতে পারে না, কারণ এদের দাঁত নেই, তাই এটি নিজের মুখের ভেতরে পাথর রেখে খাবার ভাঙে। কিন্তু এখন এটি খাবার খায়, কিন্তু তা তাদের পেটে যায় না, কারণ তাদের পেটও নেই। সেই খাবার সরাসরি তাদের অন্ত্রে যায়, এবং তাদের পেছনে শুধু একটি ছিদ্র থাকে যার মাধ্যমে পটি, পেশাব, ডিম তিনটেই বের হয়। তাই আমি শুরুতে বলেছিলাম এই প্রাণীটি প্রাণী নয় বরং এলিয়েন। রেগুলার ছাতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন তুমি তা বন্ধ করো তখন সমস্ত পানি মেঝেতে পড়ে, কিন্তু জাপানি ডিজাইনের হিরোশি কাজিমোতো এমন একটি সমস্যার সমাধান বের করে ফেলেছে। তারা এমন একটি ছাতার ডিজাইন করেছে যা দেখতে সাধারণ ছাতার মতোই, কিন্তু যখন তুমি এটি খুলবে তখন এটি সম্পূর্ণ উল্টো দিকে খোলে। এই ইউনিক ডিজাইনের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যখন এই ছাতা বন্ধ হয় তখন এর ভেজা অংশ ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, এতে পানি সর্বত্র পড়ে না। এবং এই ছাতার আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, এর রিপস স্ট্যান্ডের মতো কাজ করে, তাই এটি যে কোনো জায়গায় সোজা দাঁড় করানো যায়। মানে অসাধারণ একটা ডিজাইন, তাই না? আমরা যতক্ষণে চোখের পলক ফেলি ততক্ষণে মহাবিশ্বে কি ঘটে তা তোমার ধারণাও হবে না। ওয়েল, আমাদের চোখের পলক ফেলতে প্রায় 0.25 সেকেন্ড সময় লাগে। এত অল্প সময়ে প্রায় 1500-র বেশি নতুন তারার জন্ম নেয়। প্রায় 300 তারা সুপারনোভা বিস্ফোরণের সাথে নিজেদের জীবন শেষ করে দেয়, এবং আলো পৃথিবীতে 2 বার প্রদক্ষিণ করে। সূর্য প্রায় 150 মিলিয়ন টন হাইড্রোজেনকে হিলিয়ামে ফিউজ করে এবং 30টি নতুন ব্ল্যাক হোল তৈরি করে, এবং সেই সাথে মিল্কি ওয়ে গ্যালাক্সি মহাকাশে প্রায় 130 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং এত সব ঘটে শুধু চোখের পলক ফেলার সমান সময়ে। সিনেমায় এমন কিছু ভুল যা তুমি কখনোই ধরতে পারবে না, কিন্তু আজ আমি তোমাকে সেটা ধরাবই ভুলগুলো। প্রথমে টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমার এই গাড়িটি 2 সিটার, কিন্তু এই সিনে গাড়ি থেকে রাজ, প্রিয়া এবং ঠাকুমা 3 জন বের হন। মানে প্রিয়া কোথায় বসে এসেছিল ভাই? পরবর্তীতে বাগি 4 সিনেমার এই ফাইটিং সিনে টাইগার শ্রফ এখানে এত লোকের সাথে একা লড়াই করছে, কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা এই লোকেরা শুধু কুঠার নিয়ে বাতাসে ডান্ডিয়া খেলছিল। আরে ইয়ার, একবার তো তাকে মারো। পরবর্তীতে স্কন্দ সিনেমার এই ফাইটিং সিনে হিরো এই পুলিশকে গুলি করে এবং তারা এত ভয় পায়। ওয়েট এ মিনিট, পেছনে কে ভাই সাহেব দাঁড়িয়ে আছেন? আরে ইনি তো যাকে এইমাত্র গুলি লাগানো হয়েছিল। ভাই এটা কোন গাছ যা চলতে পারে? ওয়েল, এই গাছের নাম সোক্রেটা এক্সোরাইজা, বা একে ওয়াকিং পাম ট্রিও বলা যেতে পারে। এই গাছ প্রায়শই ল্যাটিন আমেরিকায় পাওয়া যায়। সাধারণত গাছের শেকড় মাটির ভেতরে থাকে, কিন্তু এই বিশেষ গাছের শেকড় কিছুটা মাটির বাইরে বেরিয়ে থাকে, যা এটিকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। এর উপরে একটি জনপ্রিয় মিথ আছে যে এই গাছ ধীরে ধীরে চলতে পারে, মানে যদি এর কাছে কোনো বাধা না আসে বা এটা কম সূর্যালোক পায় তাহলে এটি একটি নতুন দিকে নতুন শেকড় বাড়ায় এবং পুরনো শেকড় ধীরে ধীরে শেষ হয়ে যায়, যার ফলে মনে হয় যেন গাছটি তার জায়গা পরিবর্তন করছে। কিন্তু এই প্রক্রিয়া খুব ধীর, কখনো কখনো পুরো বছরে মাত্র কয়েক সেন্টিমিটার হয়। বিজ্ঞানীদের মধ্যে এই বিষয়ে 2টি দল তৈরি হয়েছে। কেউ বলেন গাছ সত্যিই নিজের জায়গা পরিবর্তন করে, আবার কেউ মনে করেন এটি শুধু শেকড় আসা এবং পুরনো শেকড় শেষ হবার একটা বিষয়, কারণ এর কোনো কঠিন বৈজ্ঞানিক প্রমাণ নেই যা প্রমাণ করে যে গাছটি সত্যিই তার নিজের অভিমুখ পরিবর্তন করছে।
ভাই যদি সেই দিন এই কাস্টমার রাগ না করতো তাহলে আজ তুমি পটেটো চিপস খেতে পারতে না। কিন্তু কেন? ওয়েল, এটি সেই সময়ের কথা যখন একজন শেফ ছিলেন যার নাম ছিল জর্জ ক্রাম। একবার তিনি নিজের কিচেনে কাজ করছিলেন, তখন সেখানে একজন কাস্টমার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। জর্জ তাড়াতাড়ি ফ্রাই বানিয়ে নিয়ে আসেন, কিন্তু যখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে কাস্টমারকে পরিবেশন করা হয় তখন সেই কাস্টমার রেগে বলে যে এই ফ্রাই খুব মোটা, এগুলো আবার বানিয়ে নিয়ে আসো। এবং তারপর জর্জ আবার ফ্রাই বানিয়ে পরিবেশন করে, কিন্তু এইবারও সেই কাস্টমার খুশি হলো না। তখন জর্জ রেগে গিয়ে আলুকে খুব পাতলা পাতলা টুকরো করে কেটে তেলে ভাজতে থাকেন যতক্ষণ না তা পুরোপুরি বাদামি এবং ক্রিস্পি হয়। এরপরে তিনি তার উপরে বেশি করে লবণ দিয়ে দেন যাতে সেই কাস্টমারকে সে শাস্তি দিতে পারে। কিন্তু আসলে যা হলো তা সম্পূর্ণ উল্টো। কাস্টমার এই পাতলা খসখসে এবং লবণাক্ত টুকরো এত পছন্দ করলেন, তিনি জর্জের ভূয়সী প্রশংসা করলেন এবং এখান থেকেই পটেটো চিপসের কাজ শুরু হলো। পরবর্তীতে এই ক্রিস্পি আলুর টুকরো সারা বিশ্বে বিখ্যাত হয়ে যায় এবং আজ কোটি কোটি মানুষ এগুলো খুব শখের সাথে খেয়ে থাকে। ভাই, এমন রোগ যা যদি কারো হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত, মানে সেই রোগ যাদের এখন পর্যন্ত কোনো চিকিৎসাই নেই। প্রথমে রেবিস। এই ভাইরাস সংক্রমিত প্রাণী যেমন কুকুর বা বাদুড়ের কামড়ে ছড়ায়। শুরুতে জ্বর, দুর্বলতা এবং কামড়ানোর জায়গায় ঝিঝি ধারা অনুভব হয়। পরবর্তীতে আরও অনেক উপসর্গ দেখা যায়, যেমন হাইড্রোফোবিয়া অর্থাৎ পানির ভয়, এবং একইভাবে বিভ্রান্তি, পক্ষাঘাত এবং শ্বাস নিতে কষ্ট হয়। এবং যদি এই উপসর্গ শুরু হয়ে থাকে তাহলে তাকে ঈশ্বর ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যদি কামড়ানোর সাথে সাথেই ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তা থেকে সে বেঁচেও যেতে পারে যদি সৃষ্টিকর্তা চান। এখানে আসে প্রাইমারি অ্যামিবিক মেনিনজোএনসেফালাইটিস। নিজেই পড়ে নাও। এটি একটি অ্যামিবা নেগলেরিয়ার ফাউলেরির কারণে হয়। এটি ব্রেইন টিস্যু নষ্ট করে, সংক্রমণ এবং প্রদাহ সৃষ্টি করে। এই অ্যামিবা প্রায়শই নোংরা পানিতে থাকে। যখন সেই পানি নাকে যায় তখন এই অ্যামিবা নাকের ঘ্রাণ স্নায়ুর পথে মস্তিষ্কে পৌঁছে যায় এবং নিজের কাজ শুরু করে দেয়। এবং যদি এটি একবার মস্তিষ্কে পৌঁছে যায় তাহলে এর কোনো চিকিৎসা নেই। এখন আসে হান্টিংটনস ডিজিজ। এটি একটি জিনগত রোগ। এতে মস্তিষ্কের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, রোগীর হাত পা নিজে থেকেই কাঁপতে শুরু করে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং আচরণও বদলে যায়। এটি পরিবারের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যেতে পারে। এই রোগে সরাসরি মৃত্যু হয় না, কিন্তু এর কোনো স্থায়ী চিকিৎসা নেই। বিশ্বের 3টি এমন প্রাণী যা তোমাদের কল্পনার চেয়েও ছোট, এবং শেষটি তো তোমার হাতের তালুতে সহজেই বসে যাবে। প্রথমে বি হামিংবার্ড। এটি বিশ্বের সবচেয়ে ছোট পাখি যা 5-6 সেন্টিমিটার এবং 2-3 গ্রাম ওজনের হয়, তাই একে বি হামিংবার্ড বলে। এটি নিজের ডানা প্রতি সেকেন্ডে 80 বার ফ্লপ করতে পারে। এটি সারাদিনে নিজের শরীরের ওজনের অর্ধেক মিষ্টি রস পান করে এবং পোকামাকড় খেয়ে নিজের প্রোটিন পূর্ণ করে, যাতে দোলে শোলে এটি দেখতে ফাটাফাটি হয়। পরবর্তী ব্রাহ্মণী ব্লাইন্ড স্নেক। এই সাপটি বিশ্বের সবচেয়ে ছোট সাপগুলোর মধ্যে একটি। এই সাপ এত ছোট যে প্রথম দেখায় কোনো কেঁচোর মতো দেখায়। সাধারণত এটি 10 থেকে 15 সেন্টিমিটার হয় এবং এর চোখ খুবই ছোট, তাই একে ব্লাইন্ড স্নেকও বলা হয়। কিন্তু এটি দেখে ভয় বেশি পাওয়ার প্রয়োজন নেই, কারণ এটি বিষধর নয়। এরপর পিগমি মার্মোসেট। এটি বিশ্বের সবচেয়ে ছোট বানরের প্রজাতি। একে ফিঙ্গার মাঙ্কি নামেও অনেক বেশি পরিচিত, কারণ এর আকার 12 থেকে 15 সেন্টিমিটার, ওজন 100 থেকে 150 গ্রাম পর্যন্ত হয়। এদের প্রিয় খাবার হচ্ছে গাছের রস ও আঠা। এরা নিজেদের ধারালো নিচের দাঁত দিয়ে গাছের বাকলে ছোট ছিদ্র করে রস বের করে, এবং কখনো কখনো এরা পোকামাকড় এবং ফলও খায়। ভাই, এই রেস্টুরেন্টে তুমি পিৎজা অর্ডার করলে বার্গার আসবে, বার্গার অর্ডার করলে মোমো আসবে, আর মোমো অর্ডার করলে অন্য কিছু আসবে। মানে এখানে তুমি যা অর্ডার করবে তার উল্টোটাই পাবে। এই রেস্টুরেন্টটি আসলে জাপানের টোকিওতে অবস্থিত এবং এর নাম হচ্ছে দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্স। এখানে আসা মানুষদের বেশিরভাগকে ভুল অর্ডারই পরিবেশন করা হয়, কিন্তু তবুও সবাই এখান থেকে খুশি হয়ে যায়, কারণ এখানে যতজন কাজ করে তাদের সবার ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার রোগ আছে, এবং মানুষ এখানে ঠিক এই কারণেই আসে, যাতে তারা তাদের বুঝতে পারে, তাদের সাথে সময় কাটাতে পারে এবং অনন্য এই অভিজ্ঞতাটি উপভোগ করতে পারে। এই রেস্টুরেন্টের উদ্দেশ্য হচ্ছে ডিমেনশিয়ার সাথে লড়াই করা মানুষদের এই সমাজের অংশ করে রাখা এবং মানুষের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতা বাড়ানো। এবং এটি দেখায় যে জাপান শুধু প্রযুক্তিতেই নয়, বরং মানবিকতায়ও সবার এগিয়ে। ভাই, কি হতো যদি তুমি জন্মই না নিতে? ভাবতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু চলো একটু মজার ভাবে বলি। ওয়েল,
প্রথমত যদি তুমি জন্মই না নিতে তাহলে পৃথিবী ঠিক এখন যেমন গতিতে চলছে তেমন গতিতেই ঘুরতো। সূর্য প্রতিদিনের মতোই পূর্ব থেকে উদিত হতো, পশ্চিমে অস্ত যেত এবং বিশ্বের বড় বড় ঘটনাগুলো ঠিক এখন যেমন হচ্ছে তেমনই হতো। কিন্তু আসল টুইস্ট এখান থেকে শুরু হয়। যদি তুমি জন্ম না নিতে তাহলে তোমার বাবা মায়ের জীবন সম্পূর্ণ আলাদা হতে পারত। হতে পারে তারা কখনো কিছু সিদ্ধান্ত নিতেনি না যা তারা তোমার কারণে নিয়েছিল, তোমার বাড়িতে অনেক স্মৃতি কখনো তৈরি হতোই না এবং তোমার পরিবারের সাথে তোমার বন্ধুদের সাথে স্কুলের দিনগুলোর সবকিছুর অস্তিত্বই থাকতো না। তোমার বন্ধু যে তোমার বন্ধু না হয়ে অন্য কারো বন্ধু হতো, তোমাদের শিক্ষকদের ধারণাও থাকতো না যে তোমার মতো ব্যাকবেঞ্চারের অস্তিত্ব থাকতে পারে। শেষ পর্যন্ত তুমি যদি জন্ম না নিতে তাহলে আমার এই ভিডিওতে তুমি দেখতেও পারতে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারতে না। বিজ্ঞানের এই ধরনের আইডিয়াকে প্রায়শই বাটারফ্লাই ইফেক্ট নামে জানা যায়। মানে ছোট ছোট সিদ্ধান্ত কখনো কখনো বড় পরিবর্তনের কারণ হতে পারে। যেহেতু তোমার কপাল ভালো, তুমি আজকে এই পৃথিবীতে আছো, তুমি আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছ, তাই এখনো তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও। ভাই, এমন প্রাণী যাদের প্রথম দেখায় দেখা যায় না, মানে সম্পূর্ণ অদৃশ্যের মতো। ভাই, এই প্রাণীটি দেখো। আরে কোথায়? আরে এটা তো এখানে, দেখো দেখো। আরে দেখছি তো, হ্যাঁ দেখা গেছে। কোথায়? একে লিফ ইনসেক্ট বলা হয়ে থাকে, যা সম্পূর্ণ একটি পাতার মতো দেখায় এবং আশেপাশে যখন কোনো বিপদ অনুভব করে তখন এটি পুরোপুরি স্থির হয়ে যায়, যার ফলে মনে হয় কোনো পাতার ভেতরে সে পড়ে আছে। পরবর্তীতে মুসি ফ্রগ, না এটি কারো মাসি নয়, এটি ব্যাঙের এমন একটি প্রজাতি যা গাছে বসবাস করে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে থ্যালোডার্মা কর্টিক্যালে। প্রথম দেখায় এই ব্যাঙ কোনো ভেজা পাথর বা শ্যাওলা ঢাকা পাথরের মতো দেখায়। এই ব্যাঙ নিজেকে মসি প্ল্যান্টের মতো আরও অনেক গাছের মধ্যে এভাবে লুকিয়ে রাখে যে যতই দেখে দেখা যায় না, কিন্তু যদি ভুলক্রমে আমার সামনে আসে তাহলে এই মাসিকে তার মাসিমণি করিয়ে দেবে। ভাই, তুমি কি কখনো ভেবেছো যে এই পিঁপড়াগুলো যেখানে বসবাস করে সেই জায়গাটি ভেতর থেকে দেখতে কেমন এবং কত বড়? মানে বাইরে থেকে তো আমরা সবাই এগুলো দেখি, কিন্তু ভেতরে দেখলে তোমার জ্ঞান উড়ে যাবে। পিঁপড়াদের বাড়ির ভেতর থেকে কেমন ও কত বড় তা জানার জন্য এই লোকেরা তার মধ্যে গলিত ধাতু ঢালে এবং যখন এটি খুঁড়ে বের করা হয় তখন তা এমন দেখায় যে এটি শুধুমাত্র একটি ছোট্ট কলোনি নয়। কিন্তু যা আমি তোমাদের এখন দেখাবো তা দেখে তোমাদের চোখ কপালে উঠে যাবে। যখন ব্রাজিলের কিছু বিজ্ঞানী পিঁপড়াদের এই পুরনো দুর্গ পেলেন তখন তারা তার মধ্যে সিমেন্ট ঢালতে শুরু করেন। এই প্রক্রিয়ায় তাদের 3 দিন সময় লেগেছিল এবং সেই দুর্গে পুরো 10 টন সিমেন্ট চলে গিয়েছিল এবং যখন এটি খোঁড়া হলো তখন ফলাফল ছিল চমকপ্রদ। এই পিঁপড়াদের দুর্গের ভেতরে একটি পুরো শহর বিদ্যমান ছিল, রাস্তা, সুড়ঙ্গ, ছোট গলি, পার্ক, এখানে সবকিছু ছিল, এমনকি খাবার জমা রাখার স্টোর রুমও ছিল। এটি থেকে বোঝা যায় পিঁপড়ারা কতটা পরিশ্রমী হয়। ভাই, পিঁপড়াদের পরিশ্রমের জন্য হলেও তো আমরা এই চ্যানেলটা আপনাদের কাছে সাবস্ক্রাইব করতে বলতেই পারি। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে দাও। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো এরকম ভিডিও যদি তুমি আরো দেখতে চাও তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। তো আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।